আমরা সবাই প্রত্যেকেই বুঝতে পারছি সচেতন নাগরিক হিসাবে যে আমাদের এই মুহূর্তে কি আশঙ্কা হওয়া উচিত এবং কি আশঙ্কা হচ্ছে। এই জায়গা থেকে আমি ইন্দ্রজিতের কাছে একটু যাওয়ার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, তুমিও বাংলার মানুষ, তুমি একজন যুবক, তুমিও চাও কর্মসংস্থান ঠিক হোক, তুমিও চাও স্বাভাবিকভাবে থাকতে, কিন্তু এই পরিস্থিতি বাংলাদেশের, সেখানকার জেল ভেঙে সন্ত্রাসবাদীরা বেরিয়ে আসছে, জঙ্গিরা বেরিয়ে আসছে, অপরাধীরা বেরিয়ে আসছে, কি মনে হয় এর প্রভাব পড়তে পারে বাংলায়? না না, প্রভাব তো পড়তেই পারে। শুনতো আমি একটু অন্যভাবে শুরু করব। আমার বাবার বয়স 80, আমার মায়ের বয়স 70। তারা দুজনেই বাংলাদেশে জন্মেছে। আমার বাবা এই রকম একটি শরণার্থী হয়ে এই ভারতবর্ষে এসেছে এক কাপড়। আমি আজকে আসার আগে আমি আমার বাবার সাথে কথা বলে এসেছি। আমার বাবা বলেছিলেন যে খাট বিছানায় শুতাম, আমাদের বেশ ভালোই পরিস্থিতি ছিল। এক রাতের মধ্যে পুরো সব কিছুকে ছেড়ে দিয়ে আমাদের আসতে হয়েছে এবং আমাদের ঠিকানা কোথায় ছিল? শিয়ালদা স্টেশন। এবং শিয়ালদা স্টেশনে পিঠে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে শরণার্থী। তারপরে আমরা খাবার পেতাম। লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষের লাইন, খাবার সবাই পাবে সেটাও ঠিক ছিল না। আমার তখন আশঙ্কা হলো যে আগামী দিনগুলোতে কি অবস্থা হতে যায় যদি সেই রকম পরিস্থিতি হয়। জানি না, সেই সময় জনসংখ্যা, সেই সময়ের পরিস্থিতি, মানে সেই কথাগুলো শুনলে শিহরিত হয়ে উঠছি। এবং আমার বাবা তার দেশকে মা বলে, তার মাতৃভূমি, জন্মভূমি, আর সে আজ সেইখানে আজকে বিপদে। তাকে কিন্তু যেতে গেলে একটা পাসপোর্ট চাই, তাকে ভিসা চাই, কাটা তার চাই, যেতে পারে না, তার সামনে দাঁড়াতে পারে না। আসলে এই ভয়াবহতা হয়তো আমরা এখানে দাঁড়িয়ে অনেক রকম করে কথা বলতে পারবো, আমরা স্টুডিওতে দাঁড়িয়ে আলোচনা করতে পারবো, কিন্তু বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানকার মানুষগুলো কিন্তু হয়তো সেই রিয়েলাইজ করছে। কারণ কালকেও বিভিন্ন বর্ডারে, আপনাদের চ্যানেলেই আমি দেখে নিয়েছি যে জলপাইগুড়ির মানিকগঞ্জে প্রায় 1200 মানুষ দাঁড়িয়ে রয়েছে। এবং সবথেকে ইন্দ্রজিৎ, খুব ইন্টারেস্টিং জিনিস, তাদের যে আলোচনা, ভিডিওর মধ্যে আমরা যে শব্দগুলো শুনতে পাচ্ছি, কথাগুলো শুনতে পাচ্ছি, হয়তো আমরা টেলিভিশনে সেই কথাগুলো বলতে পারবো না। কতটা আর্তনাদ, কতটা যন্ত্রণা, কতটা কষ্টের। মানে আমরা 71 দেখিনি, আমরা তার আগের পরিস্থিতি দেখিনি, আমরা দেশভাগ দেখিনি, কিন্তু এই মুহূর্তে 2024-এ আমরা যেটা দেখছি, আমাদের কান ধরে শিখিয়ে দিচ্ছে যে আমাদের কোন জায়গাটা আগলে রাখতে হয়, কোন জায়গাটা সব থেকে নিজের কাছে রাখতে হয়, না হলে কিন্তু সব শেষ। একদম। এবং আরেকটা কথা বলে রাখি, আমার পিসি, নিজের পিসি এখনো বাংলাদেশে থাকে, আমার মাসি এখনো বাংলাদেশে থাকে। বাবা 3-4 দিন ধরে, 5 দিন ধরে ইন্টারনেট বন্ধ ছিল, যোগাযোগ করতে পারিনি। গতকাল ভিডিও কলে দেখে মানে দুজনেই কাঁদছে। এবং তারা বলছে যে আমি জানি না যে আমরা, মানে তারা একটু গ্রামের দিকেই থাকে, আমার দিদিরা থাকে হচ্ছে ঢাকায়, তাদের অতটা প্রভাব পড়েনি, মানে যেভাবে আক্রমণ যেটা বলছেন, কিন্তু যে গ্রামের দিকে বলছে কাঁদছে, বলছে আমি নিজে জানি না যে আমার পরিস্থিতি কি হতে পারে। মানে এগুলো কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা নয় বা কোনো কিছু নয়, একেবারে ব্যক্তিগত একেবারে অনুভূতির কথা আমি তুলে ধরছি। সন্তু, যে জায়গাগুলোকে তুলে ধরা হচ্ছে, তারা বলছে আমি কি করব, আমার বাড়ি ঘর এগুলোকে আমি সেই 70 সালের মতো, 71 সালের মতো অবস্থা হবে, আমি কিছু বলতে পারছি না। মানে এরকম তাদের কথোপকথন, মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে সত্যি একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সন্তু, যেটা আগামী ভবিষ্যতে কি হবে আমার মনে হয় সবাই মিলে ভগবানের কাছেই প্রার্থনা করা উচিত যাতে এইরকম পরিস্থিতি না হয়, যাতে সত্যি শান্ত হয়ে উঠুক। যে যখন মানে যা পরিস্থিতি, যা দরকার হয়, আমার মনে হয় নাগরিক হিসেবে সবাই মিলে সচেতন মানুষ হিসেবে করা উচিত। এটাই হয়তো ভগবানের। একদমই তাই। এটা যেমন আলোচনা উঠে আসছে, আমি একটু অরিন্দম বাবুর কাছ থেকে এটা জানবার চেষ্টা করবো। এই যে আন্দোলন দিয়ে শুরু হলো, আন্দোলন বলুন, বিপ্লব বলুন, প্রতিবাদ বলুন, কিন্তু কোথাও গিয়ে এইরকম হিংসাত্মক ছবি সেটা নজরে আসছে। এর নেপথ্যে কি কারণ, কেন, কি জন্য, তা নিয়ে বহুবার আমরা আলোচনা করেছি এই স্টুডিও থেকে, বিভিন্ন সময় আলোচনা হয়েছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার এফেক্ট পার্শ্ববর্তী যেই সকল রাষ্ট্রগুলো রয়েছে তার উপরে তো নিঃসন্দেহে পড়তে চলেছে। তাহলে সেটা প্রতিহত করা কিভাবে সম্ভব? দেখুন, প্রথম কথা হচ্ছে যে নির্মম সত্যকে লুকিয়ে কোনো দেশকে অভিশাপ মুক্ত করা যায় না, প্রথম এক কথা। আর সেকেন্ড হচ্ছে সৃষ্টি ও ধ্বংস যেমন একসাথে হয় না। আরেকটা লাস্ট বলছি, যা ঘটনা আমরা একের পর এক দেখছি, পশুরা কিন্তু জঙ্গলেই মানায়, রাজপথে নয়, সভ্য জগতে নয়। ইতিহাস বলে সত্যের জয় হয়। কেন আজকে এই কথা বলছি? আপনারা দেখবেন 1971-এ যে স্লোগানটা হয়েছিল সেটা বলছে জয় বাংলা। আর এবার যে স্লোগানটা হচ্ছে সেই স্লোগানটা হচ্ছে গিয়ে, আপনারা দেখুন, যে বলেছে সেটা আমি আর বলতে চাচ্ছি না, কিন্তু আমাদের আশ্চর্য লাগছে এই কথাটা দেখে। আমরা অবাক হলাম যে আপনারা যদি একটু খোঁজ দেন যে মার্কিনের থেকে যে একজন রাষ্ট্রকে কোনো একজন যে এসেছিল 5 তারিখ, আপনার ধারাবাহিকটা দেখুন কীভাবে আমেরিকা অ্যান্ড পাকিস্তান কিছুটা দূর থেকে চায়নার একটা দিস ইজ নাথিং বাট দ্য গ্রেট অর্গানাইজড কনস্পিরেসি,
সেই কনস্পিরেসিটা কি, সেটা হচ্ছে কি মার্টিন দ্বীপটা নেওয়ার কথা ছিল, সেটা যখন রিফিউজ করেছে তারপরে কিন্তু সিনারিটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে যে আলোচনাটা করছে, যে ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে তার জন্য হচ্ছে যারা দায়ী তারা আপনারা জানেন, আমরাও জানেন। কিন্তু ইন্ডিয়াকে যে আপনারা যে কথাটা বলছেন যে আমরা শঙ্কিত, অত সহজে হবে না, কারণ ইন্ডিয়া কিন্তু সেই জায়গাটা এখন নেই। সম্প্রতি গত মাসে যে রাশিয়ার কাছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, দেখুন কত সুন্দর একটা ইন্টেলিজেন্স কালেক্ট করেছিল যে আমেরিকা যখন কনস্পিরেসি করছে এবং মার্টিন ল্যান্ডে যখন একটা দ্বীপ তৈরি করছে, সেটা হচ্ছে জাগাম, সেখানে একটা দ্বীপ তৈরি করতে চেয়েছিল, রিফিউজ করেছিলেন হচ্ছে মিসেস হাসিনা, যে আমার এখানে উপনিবেশকে আমরা করতে দেবো না। কিন্তু আমি এখন আপনাদের বলছি, নিশ্চয়ই একটা তো প্রেশার আছেই। আপনি জানেন যে বিএসএফ এর থেকে সমস্ত শুরু করে এবং সমগ্র ভারতবাসী এবং পশ্চিমবঙ্গ থেকেও যে আজকে বার্তা দিয়েছে, আমরা কিন্তু এটা নিশ্চয়ই জয়ী হব। কিন্তু আমাদের ভারতবাসী এবং পশ্চিমবঙ্গের অধিবাসীকে কিন্তু আজকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে, এবং যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু উই শুড গেট টু ফিল দ্য কনসিকুয়েন্সেস। কিন্তু আমার মনে হচ্ছে আপনারা যে কথাগুলো বলছেন, অনেকে যে কথা বলছে ভয়ঙ্কর পরিস্থিতি, ইন্ডিয়া কিন্তু এখন সেই পরিস্থিতিতে নেই, এবং আমরা অবশ্যই ওভারকাম করব পরবর্তীকালে। আপনাকে বেশ, শতরূপাদি কি মনে হয়, সত্যি আমাদের হয়তো এতটা আশঙ্কা করার কোনো জায়গা নেই, কিন্তু এই কতগুলো ছবি আমাদের আশঙ্কা করার জায়গা তৈরি করে দিচ্ছে। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি খুঁটি দাঁড়িয়ে আছে, কাঁটাতার নেই। অনেক জায়গায় এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি কয়েকশো কিলোমিটার, তথ্য আমি দিয়ে বলছি না, প্রায় 9000 বা এই কাছাকাছি কয়েকশো কিলোমিটার, কিন্তু জায়গায় কোনো কাঁটাতার নেই। আজকে ভীষণ সঙ্গীন পরিস্থিতিতে আমরা আছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এবং দুজন আমার দুপাশে একই কথা বললো, কিন্তু পার্সপেক্টিভটা আলাদা। আমি একটু দুজনের কথা বলে তারপরে আমি ভারতবর্ষের কথায় আসছি, কারণ এখানে আমার ব্যক্তিগত কথা বলার কিছু নেই। আমি যেহেতু বিজেপি স্পোক্স পারসন, আমি ভারত সরকারের কথাই বলবো। ইন্দ্রজিৎ যে ভীষণ ব্যথার কথাটা বললো, সত্যি সত্যি যারা ওপার বাংলা থেকে আসে, তারা মানে জননী জন্মভূমি ছেড়ে তার কাছে ক্ষমা চেয়ে আসে, সব কিছু ছেড়ে। আজকে আবার হয়েছে, রাহুল যে মিউজিশিয়ান, এক কাপড়ে এদের চলে আসতে হয়েছে। এবং ওই যে বললো না যে স্ট্যাম্পটা, শরণার্থী স্ট্যাম্পটা, আজ এত বছরে মোদী সরকারের দরুন লাগলো যে মানে এনারাই এই ফিলিংটা বুঝতে পারলেন, ওদের ব্যথাটা বুঝতে পেরে সিএএ আমরা লাগু করেছি এবং অ্যাপও আছে, সেইটা নিয়েও রাজ্য সরকারের এতদিন ধরে এত অপোজিশন। যাই হোক, আমি এই মুহূর্তের অপোজিশনের কথা নাই বা বললাম। অরিন্দমবাবু যেটা বললেন, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। মানে আমি অনেক কথা যেটা আমি বলতে পারবো না, উনি বলে দিয়েছেন। বাংলাদেশের ইন্টারনাল ইস্যু নিয়ে আমার বলবার কথা নয়। আমি কয়েকটা ফ্যাক্টচুয়াল স্টেটমেন্টের কথায় আসি। এস জয়শঙ্কর 3 বার, মানে একবার যখন উনি একদম হাই লেভেল মিটিং করেছেন প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টারের সঙ্গে, তারপরে অল পার্টি মিটিংয়ে, এবং তারপরে পার্লামেন্টে উনি 4-5টা অনেকক্ষণ ধরে বলেছেন। আমি 4-5টা নির্যাস তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে বাংলাদেশ স্টিল ইভলভিং, মানে বাংলাদেশের স্থিতি, মানে উনি খুব পলিটিক্যাল ভাষায় বলেছেন বাংলাদেশের স্থিতি এখনও কোথায় শুরু হয়েছে, কোথায় যে সেটা যাবে, এই মুহূর্তে ভারতবর্ষের কঠোর দৃষ্টি দিয়ে দেখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দে বিন আ ফ্রেন্ডলি নেশন। আমরা সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে রাজি আছি যদি ওরা চায়। হাসিনা বেগমের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল এতদিন ধরে। বাংলাদেশ ওয়াজ আ ফ্রেন্ডলি নেশন, আমাদের রিলেশনশিপ অন্যরকম ছিল। এখন যারা ঢুকছেন তারা যদি একই অ্যাটিটিউড রাখেন, দ্যাট ইজ নো প্রবলেম। আমাদের বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট ফর আস। এস জয়শঙ্কর অলরেডি বলেছেন যে নট অনলি ইকোনমিক্যালি, কালচারালি আমাদের রেগুলার ট্রেড হয়। মানে তোমরা জানো, তোমরাও বোধহয় দেখিয়েছো, পেট্রোপোল শুধু নয়, এই যে তুমি বর্ডারের কথা বলছিলে, বাস যাতায়াত হয়, মাছ যাতায়াত হয়, সবজি আসে, মানে ডেইলি গুডস যাতায়াত করে। তো সেই জন্য যে বর্ডারটার কথা সন্তু বলছিল, আজকে 4000+ বর্ডার, 4000 কিলোমিটার প্লাস ভারতবর্ষের, মানে অল 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে। তার মধ্যে শুধু 2200 কিলোমিটার, মানে তুমি চিন্তা করো, অলমোস্ট হাফ দ্য বর্ডার শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে। সেই জন্য দ্যাট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। কেন কনসার্ন? যেটা অরিন্দমবাবু বলেছেন, দ্যাট আমাদের ভয়ের কিছু নেই, কিন্তু ভয় নেই বলে আমরা চিন্তিত থাকবো না সেটাও নয়। ভারতবর্ষ সমস্ত সময় নরেন্দ্র মোদীর আন্ডারে খুব ম্যাচিওর একটা ইন্টারন্যাশনাল পলিসি মেনটেন করেছে।
এবং এই যে রাশিয়ার কথা উনি বললেন, আমি শুধু দুটো ছোট ঘটনা বলছি, আমি জানি আমার তো সময় শেষ হয়ে গেছে। একদম একটা ছোট তোমার বিরতি নেওয়ার মনে সময় থাকবে হয়েছে। যে যখন ইউক্রেন ওয়ার শুরু হলো তখন তোমরাই দেখিয়েছিলে অসংখ্য স্টুডেন্টস আটকে ছিল। আমরা ওই স্টুডেন্টসের সঙ্গে মানে বিজেপির তরফ থেকে আমরা গেছিলাম দেখা ঠিক, করতে, ঠিক। জাস্ট সৌজন্যমূলক দেখা। একটা ছোট বাচ্চা ছেলে, 19-20 বছরের ছেলে, বাবা মার সঙ্গে দাঁড়িয়ে আছে, বাড়িতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। সে বলছে দিদি আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগের যে এত মর্যাদা, ও Yes. ছোট ছেলে, ও অত রাজনীতি জানে না, একদমই আজকে তাই। নরেন্দ্র মোদীর জন্য আমাদের ওই ট্রাই কালার কোথায় উঠে গেছে। বলছে দিদি ওইরকম শাড়ির যুদ্ধ চলছে, তোমরা গেছো, তোমাদের স্বর্ণালী ওখানে গেছে। একদমই তাই। আজকে এই বিশ্বাস জায়গা করো, থেকে আমাকে আরো সেটা শেষ করতে দাও, দিস ইজ ভেরি ইমোশনাল। আরো- বলছে আমি শুধু ফ্ল্যাগটা দেখেছি, আমার নাম বলিনি, আমায় বলতে হয়নি যে আমি ভারতবাসী, আমার কোনো পেপার দেখাতে হয়নি। ওই একটা ফ্ল্যাগের মর্যাদা একদম। আজকে নরেন্দ্র মোদী যেখানে তুলে দিয়েছে, দ্যাট ইজ জাস্ট ওয়ান। একদমই তাই। এবং সেই পতাকার যে ক্ষমতা, আমরা জাতীয় পতাকার যে ক্ষমতা, সেটা আমরা দেখেছিলাম ইউক্রেন রাশিয়ার শত্রুপাতি যেটা বললেন, সত্যি আমাদের আরো সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশকে আরো শক্তিশালী করতে হবে। এই জায়গা থেকে আমরা আলোচনায় আসবো, কিন্তু